আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা যে যেখানে থেকে আমাদের এই লাইভ দেখছেন, আজকে সবাইকে জানাচ্ছি আজকের জাকারিয়া হট টকের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমাদের সাথে যারা অতিথি আছেন, এর আগে আমি ছোট্ট করে আপনাদেরকে আজকে বিষয়টা জানিয়ে দেব। আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি বিসিএস স্বপ্ন নাকি বাস্তবতা। তো আসলে আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে যত চাকরির পরীক্ষা হচ্ছে বা স্টুডেন্টদের সবচেয়ে যে চাকরিগুলোর প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে বাংলাদেশের চাকরির বাজারে, সেটা হচ্ছে নিঃসন্দেহে বিসিএস। আপনারা সবাই সেটা জানেন। তো আমরা যদি একটু একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, বিগত তিনটা বিসিএস এ যদি আমরা অ্যাপ্লিকেশন সংখ্যা দেখি যে কতগুলা স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, তাহলে আমরা সেখান থেকেই বুঝতে পারবো যে এর জব মার্কেটের ডিমান্ডটা কত আছে। ইভেন আমরা কিন্তু এটাও দেখতে পাই বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার থেকে বিসিএস ক্যাডার হওয়ার মনে হয় দামটা অনেক বেশি। আমরা এই বিভিন্ন প্রমাণ পাই, এর মধ্যে অনেকেই দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বর্তমানে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা বিশেষায়িত শিক্ষায়, রাষ্ট্র তাদের পিছনে অসংখ্য টাকা খরচ করে এই বিশেষায়িত শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে, তারাও কিন্তু অলরেডি এখন বিসিএস এ যোগ দিচ্ছে। তো সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য বিশিষ্ট তিনজন গেস্ট আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা পরিচয় করিয়ে দেব। শুরুতেই আমাদের সাথে যোগ দিচ্ছেন নাসির তালুকদার। তিনি 38তম বিসিএস এ অ্যাডমিন ক্যাডার হিসেবে আছেন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এবং আপনাকে ভাই। আমাদের সাথে আরো যোগ দিচ্ছেন ইমাম উদ্দিন মাহমুদ। বিসিএস শিক্ষা সমাজকর্ম প্রথম হয়েছেন তিনি, তাকেও জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন এবং আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি। এবং আমাদের সাথে আরো একজন বিশেষ অতিথি যোগ দিয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব তারেফুল ইসলাম, প্রভাষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তো স্যার আমাদের সাথে যোগ দিয়েছেন। তো আজকে আমরা প্রাণবন্ত আলোচনা করব, সেই আশায় আমি শুরুতেই চলে যাচ্ছি নাসির তালুকদারের কাছে। তো আপনি তো প্রথম বিসিএস এ একদম বাজিমাত করে দিলেন আসলে। তো আসলে এটা একটা ছাত্রের স্বপ্ন থাকে, আমরা জানি। তো আসলে বিসিএস কেন একজন ছাত্রের স্বপ্ন হবে, বা আর যদি হয়ে থাকে মানে সেটা কেন হবে? আপনার কি মনে হয় বিসিএস কি মানে স্বপ্ন ধন্যবাদ হওয়ার জাকারিয়া। কারণটা কি? জি। হুম, ধন্যবাদ আমাকে আসলে আপনার অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। বিসিএস যে স্বপ্ন, এটা কিন্তু একটা বাস্তবতার ভিত্তিতে আপনি কথাটা বলেছেন, এবং আপনার ওখানে আসলে যে টপিকটা নিয়ে আপনি আলোচনা করতে চেয়েছিলেন সেটা ছিলই হচ্ছে এরকম: বিসিএস স্বপ্ন নাকি বাস্তবতা। আসলে দুটো দিক থেকে আমরা এটা আলোচনা করতে পারি। আমরা যদি স্বপ্নের দিক থেকে এটাকে আলোচনা করতে যাই, অবশ্যই আমাদের যারা আহ, মোটামুটি বিশ্ববিদ্যালয় লেভেলে আসে অথবা গ্রাজুয়েট কমপ্লিট করে, তাদের শুরু থেকে এই স্বপ্নটা থাকে যে একটা সময় আমি বিসিএস ক্যাডার হবে। তবে আমি বলছি যে শুধু আহ অনেকেই মনে এই স্বপ্নটা থাকে, এটা একটা স্বপ্ন অনেকেই মনেই থাকে, কিন্তু সবার মনে যে থাকে তা কিন্তু না। এই জিনিসটা কিন্তু আমরা জেনারেলাইজ করতে পারি না, কারণ আমাদের শিক্ষার উদ্দেশ্য একমাত্র চাকরি পাওয়া, বিসিএস ক্যাডার হওয়া তা কিন্তু না। আমরা যদি অনেককেই দেখি, বা অনেকেই কিন্তু আপনার শিক্ষকতা পেশার শুরু থেকে ওনারা সিরিয়াস থাকেন এবং ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করেন। তাদের উদ্দেশ্য হয় কিন্তু যে শিক্ষকতা পেশা আমি নিজেকে নিয়োজিত করবো। এবং অনেক উদাহরণও আছে। আমাদের এখানে একজন, আমাদের তারিফুল ইসলাম রয়েছেন, যিনি আসলে এখন শিক্ষকতাই করছেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আরেকজন আছেন যিনি ইমাম, উনিও একটা যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে নিশ্চয়ই কোনো জায়গায় জয়েন করবেন। তো সে জায়গা থেকে আমি বলতে পারি আসলে বাস্তবতার ভিত্তি, স্বপ্ন, এই জিনিসগুলো বিসিএস নিয়েও যেমন আছে, অন্যান্য সেক্টর নিয়ে আছে। প্রাইভেট সেক্টর অনেকে কেরিয়ার বিল্ড আপ করতে চায়। আর এই যে বাস্তবতা, এটা নিশ্চয়ই একটা বাস্তবতা, কারণ হচ্ছে এটা আমরা দেখি এই ক্রেজটা আমাদের জব মার্কেটে, যে অনেকেই খুবই ইন্টারেস্ট ফিল করছেন। কারণ হচ্ছে এটা অবশ্যই আমরা সবাই মনে করি যে প্রেস্টিজিয়াস একটা আহ, জায়গা, জব প্লেস, যেখানে আমরা আসলে নিজেদেরকে প্রমাণ করার অনেক সুযোগ পাই, দেশের জন্য কাজ করার আমরা অনেক সুযোগ পাই। তারপরে আমরা যদি সরকারের নীতি নির্ধারণী জায়গা থেকে রুল প্লে করার সুযোগ পাই। তো সেই জায়গা থেকে অবশ্যই বিসিএস স্বপ্ন, এবং এটার বাস্তবতার ভিত্তিও রয়েছে। এজন্য তরুণ প্রজন্মের তরুণ যারা আমরা গ্রাজুয়েট হচ্ছি, তাদের অধিকাংশই কিন্তু আহ যেভাবেই হোক এটার পিছনে আর কি সময় দিচ্ছে, এবং আলটিমেটলি হয়তো আমার মতো অনেকেই সাকসেসফুল হয়েছে, আরো ভবিষ্যতে হবে। তবে আরেকটা বাস্তবতা এখানে কিন্তু রয়েছে: আমরা 3.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লাই করেছি, পরীক্ষা পার্টিসিপেট করেছি। সবাই কিন্তু এখানে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। এটা একটা কম্পিটিশন, এটা একটা রেস। এখানে যারা আমরা টিকে থাকতে পারি আলটিমেটলি, তারাই কিন্তু আমরা এখানে জয়েন করতে পারবো। সো জীবনের প্রত্যেকটা জায়গায় যেমন রেস আছে, এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের রেস রয়েছে, এটা কিন্তু মানতে হবে। এবং স্বপ্ন হওয়ার ক্ষেত্রে যেটা বললাম, প্রেস্টিজিয়াস ইস্যুগুলো তো অবশ্যই রয়েছে।
এবং এই ইস্যুগুলোই আর কি। তবে আমি অসম্ভব সুন্দর। জি জি জি, আপনাকে ওকে, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক আমরা তারিফ থ্যাংক ইউ। ইমাম উদ্দিনের কাছে চলে যাব। ইমাম মাহমুদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী আসলে তার কি প্রথম বর্ষ থেকেই বিসিএস এর প্রস্তুতি শুরু করা উচিত? যদি শুরুই করে তাহলে কি হবে তার একাডেমিক ক্যারিয়ারের বা একাডেমিক পড়াশোনার? আর যদি শুরু না করে তাহলে আসলে বিসিএস এর পড়াশোনা শুরু করার সময়টা কখন? আপনার কাছে কি মনে হয়? আপনি কিভাবে শুরু করেছিলেন, বা আপনার একাডেমিক ক্যারিয়ারটা কেমন ছিল? পাশে বিসিএস এর প্রস্তুতি কেমন ছিল? কম্বিনেশনটা কেমন ছিল? এটা যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ জাকারিয়া। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই তোমার এই হট টকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি তোমাকে তুমি করে বলছি কারণ তুমি আমার বন্ধু, তাই। আসলে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিটেড হওয়ার পর একটা স্টুডেন্ট, মানে স্টুডেন্টরা কয়েকটা ক্লাস্টার হয়ে যায়। কারো স্বপ্ন থাকে যে ডিপার্টমেন্টে ভালো করে সে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে। কেউ চিন্তা করে যে এই, সে হয়তো অন্য কোনো জবের দিকে তার কনসেন্ট্রেশন থাকে, অথবা কারো কারো স্বপ্ন থাকে যে বিসিএস ক্যাডার হবে। এছাড়াও তার তার নিজস্ব যোগ্যতা যদি সে ফাইন্ড আউট করতে পারে, তো সেই হিসাবে সে মুভ করা স্টার্ট করে। আসলে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের যেই স্টেজটা, সেটা মূলত ফিউচার ফিউচারের একটা সিড হিসাবে কাজ করে। এই সিডটা যে যেভাবে বুনন করবে, সেভাবেই সেই তার আউটপুটটা আসলে পাবে। তো এখন বর্তমান ট্রেন্ড অনুযায়ী বিসিএস বিশাল একটা ট্রেন্ড হয়ে গেছে। এটা আসলে হয়তো আজকে থেকে আরো 5-10 বছর আগে এরকম ট্রেন্ড হয়তো ছিল না। এর একটা কারণ যদি বলি তাহলে বিশেষ করে বর্তমান সময়ে বিসিএস ক্যাডারদের যে সামাজিক স্ট্যাটাস, সেটা খুব বেড়ে গেছে। তো স্বাভাবিকভাবে মানুষের যে মনোবৃত্তি, যে খুব তাড়াতাড়ি ফেমাস হওয়া বা সামাজিক যে মর্যাদাটা, সেটা অ্যাচিভ করার একটা আলাদা একটা মনোবৃত্তি মানুষের মনের মধ্যে থাকে। তো একটা ছাত্র যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন সে চিন্তা করে যে আমি কিভাবে কত সহজে আমার সমাজে রিকগনিশনটা পাবো। তো খুব সহজেই একটা রিকগনিশন পাওয়ার যে মাধ্যম, সেটা হচ্ছে বিসিএস। তো যার কারণে মোস্ট অফ দ্য স্টুডেন্ট বিসিএস এর দিকে কনসেন্ট্রেটেড হওয়া শুরু করে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, প্রথম বর্ষে যখন একটা স্টুডেন্ট আসে, তখন তার প্রথম থেকেই বিসিএস নিয়ে ভাবা উচিত না। সত্যি বলতে আমি সেরকম ভাবিনি, এবং ইটস অনেস্টলি বলছি, আমি সেরকম ভাবিনি। তবে মাথার মধ্যে ছিল যে বিসিএস দেব, কিন্তু প্রথম বর্ষে এসে বা প্রথম থেকেই এটা নিয়ে ঘাটাঘাটি করা আসলে আমি করিনি। আমি বিসিএস নিয়ে মূলত ঘাটাঘাটি শুরু করেছি আমি যখন তৃতীয় বর্ষে, মানে থার্ড ইয়ার উঠি তখন। এর আগ পর্যন্ত আমি বিসিএস নিয়ে কখনো ঘাটাঘাটি করিনি। এটা সিলেবাস কি, আদৌ এটা প্রসিডিউর কি, কিছুই জানতাম না। জাস্ট বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে বড় ভাইদেরকে দেখতাম, ওনারা প্রিপারেশন নিচ্ছিল, সেটা জাস্ট দেখতাম। কিন্তু এটা নিয়ে এটাতে মধ্যে কখনো মাথা দিইনি আর কি। যে কিন্তু মাথার একটা হিডেন ইয়া ছিল যে বিসিএস দেব, কিন্তু এই দেবটাই ওখানেই রয়ে গেছে। তো এই জন্য আর প্রথম তৃতীয় বর্ষ পর্যন্ত আমার কোনো তার পক্ষে ইয়ে ছিল না আর কি, বিসিএস এর প্রতি এত ইন্টারেস্ট ছিল না। প্রথম দিকে একটু ছিল যে ডিপার্টমেন্টের রেজাল্টটা ভালো করব, কিন্তু আনফরচুনেটলি ফার্স্ট সেমিস্টারে যখন আমার আশানুরূপ রেজাল্ট হয়নি, আমি বলি আমি 3.25 পেয়েছিলাম প্রথম বর্ষে, যার কারণে খুবই হতাশ হয়ে গেছি। ভেবেছিলাম যে ভালো যদি করি তাহলে হয়তো ফার্স্ট হওয়ার জন্য লড়াই করে যাব, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু যখন প্রথম সেমিস্টার আমার রেজাল্টটা খারাপ হয়ে যায়, তখন সাময়িকভাবে আমি হতাশ হয়ে যাই। পরে চিন্তা ভাবনা করলাম যে ডিপার্টমেন্টের প্রতি আর সিরিয়াসনেসটা একটু কমে যাচ্ছিল আর কি। যেহেতু প্রথম, এমন না যে প্রথম সেমিস্টার আমি পড়াশোনা করিনি, ব্যাপারটা তা না, হয়তো কোনো এক আননোন রিজনে আমার রেজাল্টটা খারাপ হয়ে গেছে আর কি। পরবর্তীতে আমি ডিপার্টমেন্ট রিলেটেড যে ফার্স্ট সেমিস্টারে যেরকম সিরিয়াস ছিলাম, একটু সিরিয়াসনেস কমতে থাকে, কিন্তু তখনও মাথার মধ্যে থাকে যে ডিপার্টমেন্ট ছেড়ে দেবো না, দেখি আমি এখান থেকে কতটুকু ইমপ্রুভ করতে পারি। তো তো আমি তখন কি করতাম, তখন যখন সেকেন্ড সেমিস্টার উঠে যাই, তখন আমি আমার নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু করি। এই যেমনটা শুরু করেছিলাম, আমি একটা ইংলিশ কোর্স করি,
এই সাথে একটা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এগুলো নিয়ে কিছু কোর্স করি, স্কলারশিপ পেয়েছিলাম, মানে ফ্রিতে কোর্স করি। আর আর এদিকে তো এই টিউশন করানোর কারণে, ইংলিশ ভার্সনের টিউশনগুলো করানোর কারণে ওইগুলো নিয়েও প্রিপারেশন নিতে হতো। তো এইসব কারণ এইসব কারণে আমার ক্যারিয়ারটা ডেভেলপ করা শুরু করে আর কি। তো আর তখন কি করতাম, একাডেমিক পড়াশোনাগুলো কি করতাম, অর্থাৎ সেমিস্টারের 2 মাস আগে একটু সিরিয়াস হতাম। কিন্তু এক্ষেত্রে একটু বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে কখনোই ক্লাস মিস করতাম না, রেগুলার ক্লাস করার চেষ্টা করতাম এবং লেকচারগুলোকে নোট ডাউন করতাম। আর পরীক্ষা বিশেষ করে আমি যেহেতু সমাজ কল্যাণে পড়াশোনা করেছি, তো আমাদের একটা মিড টার্ম হতো একটা নির্দিষ্ট টাইমের পর, 10 ক্লাস আর 15 ক্লাস শেষ হওয়ার পরে। তো মিড টার্মের 1 মাস আগে একটা মোটামুটি একটা প্রিপারেশন নিতাম মিড টার্মের জন্য। দেন সেমিস্টার ফাইনালের আগে 1 মাস বা 2 মাস আগে কিছু নোট কালেকশন করতাম, তারপর নিজে নোট ডাউন করতাম। তারপর ওই পরীক্ষার সময়গুলোতে খুব একদম হার্ট অ্যান্ড সোল পড়াশোনা করতাম। এইভাবে করে চালাতাম। ফরচুনেটলি পরবর্তী সেমিস্টারগুলোতে আমার রেজাল্ট ভালো হয়ে যায় এবং ফাইনাল ইয়ারে এসে আমি সেই 3.25 থেকে 3.71 নিয়ে 4th হই ডিপার্টমেন্টে। তো এটা ছিল একটা অ্যাচিভমেন্ট। তো প্রথম থেকে যে একাডেমিক জিনিসটাকে আমি কখনোই ছাড়িনি। আমি বলতে চাচ্ছি, আমি পুরো ব্যাখ্যা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে একাডেমিক কে আমি কোনোভাবেই ছাড়িনি। সাথে আমি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যেসব কাজগুলো করার দরকার ছিল সেগুলো করতাম। আর বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, যেমন আমি প্রথম দিকে জোহলে ছিলাম, 3rd ইয়ারে আমি বিজয় 71 আসি। তো জোহলে থাকতে আমি বাদনে খুবই অ্যাক্টিভ ছিলাম হলে, কিছুদিন ডিবেটও করেছিলাম। পরবর্তীতে বিজয় 71 হলে আসার পরে ডিবেটটা, তখন 3rd ইয়ার উঠে যাই, ডিবেটটা থেকে একটু সরে যাই, কিন্তু বাদনের সাথে ছিলাম। তো অনেক সোশ্যাল অর্গানাইজেশনের সাথে ছিলাম। এবার BYLC নামে একটা সংগঠনের সাথে ছিলাম। তারপর আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা সিস্টার অর্গানাইজেশন ছিল, ইয়েস প্রোগ্রাম, ওই প্রোগ্রামে তারপর কাজ করেছিলাম। ওই প্রোগ্রামে থাকাকালীন ওখানে একটা রিসার্চের কাজে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ হয়েছে 3rd ইয়ারের শেষের দিকে। ইভেন সেখানে আমরা শুনবো আপনার কথা, আমরা আরো শুনবো। আমার আরো কিছু এই বিষয়ে, এই একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে আপনার পদচারণা আমরা শুনবো। আমরা একটু আমাদের জনাব তারিফুল ইসলামের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি শুনছেন আমাকে? জি স্যার, কি শুনতে পাচ্ছেন? স্যারের ওখানে সম্ভবত নেটওয়ার্ক একটু সমস্যা করছে। হ্যাঁ, জনাব তারিফুল ইসলাম, আপনি শুনছেন আমাকে? স্যারের সাথে আমার একটু আগে কথা হয়েছে। স্যার আমাকে যেটা বললো, ওখানে নেটওয়ার্ক বেশ সমস্যা। জি জি স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আসলে একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের প্রথম জীবনে সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আমি শুনতে পাচ্ছি। জি জি, আমি আপনাকে কোশ্চেন করছি যে একজন শিক্ষার্থীর কি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ এসেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন থাকা উচিত, নাকি অন্য কোনো ক্যারিয়ারকে চুজ করা উচিত? মানে আপনি কি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে এসেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্নটা আপনার ছিল, যেটা আজকে আপনি একজন সফল শিক্ষক হতে পারলেন, বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি? তো এই স্বপ্নটা কি আপনার প্রথম বর্ষ থেকেই ছিল? যারা আজকে আপনাকে শুনছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের স্টুডেন্ট, তারা কি নিবে আপনার কাছ থেকে? মানে আপনি কি প্রথম বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ইচ্ছা ছিল কিনা? জি জনাব তারিফুল ইসলাম, আমরা আপনার উত্তরের আশায় আছি। স্যার মনে হয় শুনতে পাচ্ছে না মনে হচ্ছে। জি জনাব জাকারিয়া, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনছি। আপনাকে আমি প্রশ্ন করেছি যে আসলে একজন শিক্ষার্থীর কি প্রথম বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা উচিত, নাকি আরো পরে দেখা উচিত? আপনার কি স্বপ্ন আপনি শুনতে ছিল? পাচ্ছেন? জি জি, আমি শুনছি আপনাকে।
স্যার মনে হয় আমাকে শুনছে না। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি জনাব নাসির তালুকদারের কাছে। আপনি তো প্রথমবারেই আবারও যেটা বারবার রিপিট করতে হয় যে আসলে মানুষের সফলতা যখন তার একদম হাতের কাছে এসে ধরা দেয় সেটা বারবার বলতে অনেক ভালো লাগে এবং সেটা হয়তো বারবার শুনতে অনেক ভালো লাগে। তো সেই জায়গা থেকেই বলা, যারা অডিয়েন্স তারাও শুনছে, যে আপনি প্রথম বিসিএস এই সফল এডমিন ক্যাডার, আপনি যেটা হতে চেয়েছিলেন, আপনার বন্ধুরা, আপনার স্বজনরা যেটা আশা করেছে হয়তো আপনি তাদের সে আশাও পূরণ করেছেন। তো বিষয় হলো যে আপনি কি প্রথমবারেই অ্যাডমিন ক্যাডার হলেন, আসলে কোন জিনিসটা বা কোন জাদুর কাঠি আছে আপনার কাছে যেটা প্রথমবারে আপনি সফলতার একদম চূড়ায় উঠে গেলেন? আসলে জাদুর কাঠি তো আহ, প্রকৃত অর্থে অর্থে আমাদের একটা ভাষা, বলার ভাষা, যে জাদুর কাঠি, এটা আসলে নিজেকেই তৈরি করে নিতে হয় মানুষকে। তো সেটা আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া, আর একটা আপনার ডিটারমিনেশন, লক্ষ্য স্থির। এই জিনিসগুলো আসলে একটা সময় এসে হয়তো আবার হয়েছে, কিন্তু শুরুর দিকটা ওই যে যেমন ইমাম ভাই যেমনটা বললেন যে শুরুর দিকটা ওনার যেমন ছিল, আমার এমনই ছিল যে ইউনিভার্সিটিতে আসছি, ডিপার্টমেন্টে ভালো করতে হবে, তখন ভালো করে পড়াশোনার যে একটা শুরুটা আমারও খারাপ ছিল, কিন্তু আমি হতাশ হইনি। ডিপার্টমেন্টের বিষয়টাতে আমি ভালো করেই পড়াশোনা করতে থাকি খুব সিরিয়াসলি। এবং আপনি শুনলে খুশি হবেন যে আমারও মোটামুটি একটা প্লেস ছিল ডিপার্টমেন্টে। ফোর্থ হই আমি অনার্সে, যেটা হচ্ছে আপনার সিজিপিএ 3.72 নিয়ে আমি অনার্স কমপ্লিট করি। তো তখনও আসলে আমার মনে হচ্ছিল যেটা, যে একজন স্টুডেন্টের একাডেমিক লাইফটা কিন্তু বারবার আসবে না। একটা সেমিস্টার আমার জীবন থেকে চলে যাচ্ছে, সেই সেমিস্টার আর কখনোই আমার কাছে ফিরে আসবে না। সো এই জায়গাতে আমার ভালো করাও আমার দায়িত্ব, এবং এই জায়গাতে আসলে কি কি জিনিস রয়েছে এই জিনিসগুলো শেষ করাও কিন্তু আমার এই দায়িত্ব। কারণ হচ্ছে ইউনিভার্সিটি লাইফটা যেহেতু আর কখনো আসবে না, আমার জব আসবে, আমি 38 দিতে পারবো, 40 দিতে পারবো, তারপরে 41 দিতে পারবো, এবার 6-7টা বিসিএস কিন্তু আমি দিতে পারবো, অসংখ্য জব এক্সাম আমি দিতে পারবো, কিন্তু আমি আর 7 সেমিস্টার 8 সেমিস্টার কিন্তু আমি দিতে পারবো না। তো সেই জায়গা থেকে ডিপার্টমেন্টে আমি বরাবরই সিরিয়াস ছিলাম, এবং মাস্টার্সও আমি সিজিপিএ 3.78 নিয়ে মাস্টার্স কমপ্লিট করি, ওখানে আমার প্লেস ছিল ফোর্থ। তো সেই জায়গা থেকে ডিপার্টমেন্ট আমি খুব ভালো করে পড়াশোনা করেছি, সেটা আমার মনে হচ্ছে যে আমার বিসিএস ক্যাডার হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছে। কারণ হচ্ছে জি। আমি যেহেতু লোক প্রশাসনে পড়াশোনা করেছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যে বর্তমান বিশ্বের রিসেন্ট ইস্যুগুলো, বিশ্ব বলি আমরা, বাংলাদেশ বলি, অথবা মানে মোটামুটি রিটেন পার্টে যে পড়াশোনাগুলো প্রয়োজন হয় তার অধিকাংশই কিন্তু আমরা একাডেমিক্যালি পড়েছি। সেটা আমার জন্য একটা বড় ধরনের ফেভার দিয়েছে আমার হচ্ছে বিসিএস অ্যাডমিন ক্যাডার হওয়ার ক্ষেত্রে। তো আর বিসিএস এর যে শুরুটা আমি শুরু করি, সেটা আসলে আমার মাথায় ছিল যে না, বিসিএস ক্যাডার আমাকে হতে হবে। আর শুরু করি হচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকেই, ধীরে ধীরে শুরু করি, ওরকম সিরিয়াস ছিলাম না, ধীরে ধীরে শুরু করি। এবং মাস্টার্সে মোটামুটি একটু লেগে থাকে আর কি, কিপ ইন টাচ যেটাকে বলে, মোটামুটি লেগে থাকার চেষ্টা করেছি। এবং মাস্টার্সের শেষে আমার মূল পড়াটা শুরু হয়, এবং মাস্টার্স আমাদের শেষ হয় হচ্ছে ডিসেম্বরের 20 তারিখে, যেটা আমার মনে আছে 2017 সালের। এবং 2017 সালের 29শে ডিসেম্বর সম্ভবত আমাদের বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাটা হয়। সে 10 দিন আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আমি এত পড়াশোনা করেছি 10 দিনে, মানে আমি জাস্ট ভেবেছিলাম যে 10টা দিন আমার হাতে আছে, 10টা দিন যদি আমি সর্বোচ্চ কষ্ট করে পিলিটা আমার হয়ে যায়, মানে ইট উইল বি রিয়েলি ভেরি ওয়ান্ডারফুল ফর মি, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। তো সেই জায়গাটা আমি ক্যাচ করেছি, এবং আমি সেটাকে অ্যাচিভ করেছি 10 দিন খুব সিরিয়াসলি পড়াশোনা করে। মাস্টার শেষ হওয়ার পর, ভাইবা দেওয়ার পর খুব সিরিয়াসলি পড়াশোনা করে, এবং আমি 38 এর প্রিলি দেই, আলহামদুলিল্লাহ প্রিলি টিকে যাই। কিন্তু আমি ততটা কনফিডেন্ট ছিলাম না যে আসলে আমার প্রিলিটা হবে। তো পরবর্তী সময়ে পড়াশোনা তেমন একটা না করলেও মোটামুটি রেজাল্ট পাওয়ার পরে আমি খুব সিরিয়াসলি পড়াশোনা করি। বিশেষ করে আমাদের যেটা করতে হয় যে ফাইন্ড আউট করতে, আমি যেটা করেছি আর কি, ফাইন্ড আউট করেছি আমার দুর্বলতাগুলো কোন জায়গায়, যেহেতু একাডেমিক্যালি একটু সাউন্ড ছিলাম। তো আমার একাডেমিক ভাবে বাংলাদেশ বিষয়গুলো, আন্তর্জাতিক এগুলোতে আমি হয়তো একটু ফেভার পাবো, বাট সায়েন্স এবং ম্যাথ দুর্বলতাগুলো আইডেন্টিফাই করেছি আমি আগে, ফার্স্ট অফ অল, যেটাকে আমাদের পাবলিকের ভাষায় বলতো সোয়াট অ্যানালাইসিস। অর্থাৎ একটা পার্ট আছে এখানে যে আপনার উইকনেস গুলো কথা, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট and you have to do something, you have to do better to solve this। এই জায়গা থেকে আমি ফোকাস করেছি ম্যাথ, বিজ্ঞান, এই জিনিসগুলো ভালো মতো পড়াশোনা করেছি। তো আরেকটা জিনিস বলবো আমি, সেটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে যে জিনিসগুলো আমার মনে হয় প্রায়োরিটি দেওয়া হয়, যেটা আমার মনে হয় যে অনেকে তো ডাটা প্রেজেন্টেশন করে, এটা অবশ্যই দরকার, যদি রিলেভেন্ট হয় অবশ্যই ডাটা প্রেজেন্টেশন করতে হবে।
কিন্তু আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আমাদের উপস্থাপনা, আমাদের একটা সেন্টেন্স প্রকাশের ভঙ্গি। তারপরে নিশ্চয়ই এটা যারা খাতা দেখে তাদের একটা লেভেল মেনটেন করে যে হি ইজ গোয়িং টু বি বিসিএস ক্যাডার, মানে বাংলাদেশকে সার্ভ করতে যাচ্ছে, তার লিখায় ওরকম মেচুরিটি হতে পারবে, মানে হতে হবে। এই জিনিসটা আমি মানে আন্দাজ করেছি যে না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো তখন থেকে আসলে লেখার কোয়ালিটি ডেভেলপ করার জন্য হচ্ছে একটু শব্দ চয়নের বৈচিত্র্য, একটু সাহিত্যিক ভাবে কোনো সেন্টেন্স উপস্থাপন করা, একটু ব্যতিক্রম নিয়ে আসা। যেমন আমরা যদি একটা টপিক নিয়ে আলোচনা করি, বিভিন্ন জন বিভিন্ন অঙ্গিকে এটা আলোচনা করতে পারে। আর সাধারণ শব্দগুলো দিয়ে আপনি জিনিসটা বুঝিয়ে দিতে পারেন। আপনি একটু স্ট্যান্ডার্ড কিছু পারিভাষিক কিছু উচ্চমানের শব্দ দিয়েও কিন্তু আমরা জিনিসটা বুঝিয়ে দিতে পারি। সেই জিনিসটাই আমি করতাম আর কি রিটেনের ক্ষেত্রে। তো এটা আমাকে খুব এগিয়ে দিয়েছে। ডাটা প্রেজেন্টেশনের আসলে আমাদের 38তম সুযোগ ছিল না, তবে লেখার কোয়ালিটিটা আমি কম্প্রোমাইজ করিনি। সেখানে আমি সুন্দর সুন্দর শব্দ চয়ন, সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো আমি আগ থেকে একটু প্রিপেয়ার ছিলাম যে এভাবেই লিখবো। কারণ হচ্ছে আমাদের লেখা হতে হবে একজন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন মানুষের মতো। কারণ পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা মানেই হচ্ছে একটা মানুষ কিন্তু তার জ্ঞান অর্জনের ধারার সর্বোচ্চ সীমায় চলে গেছে। সেটা তার মাঝে বহিঃপ্রকাশ থাকতে হবে, তার খাতায় বহিঃপ্রকাশ থাকতে হবে। তো সেই জায়গাটাতে হয়তো আমি একটু ভালো করেছি বিধায় প্রথমবারে হচ্ছে আমার এই সফলতাটা আসছে আর কি। আহ, এটাই হতে পারে। আর তাছাড়া ওই লেগে থাকার যে একটা মানসিকতা, প্রত্যেকের ইমপ্রুভ করার যে একটা মানসিকতা, এবং হচ্ছে আমাদের যে একটা মেচুরিটি লেভেল, এটা আমার খাতাতে দেখাতে হবে নিয়ম মাফিক পড়াশোনার মাধ্যমে। এটা হচ্ছে আমার অনেক অনেক সফলতার। গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি নিজেও শিখলাম আপনার কাছ থেকে। এবং সেটা অবশ্য আমি আজকে আপনাকে যে কোশ্চেন গুলো পাঠিয়েছিলাম, সেই হুম, কোশ্চেন পাঠানোর পরে আপনার কারেকশন দেখে আমি বুঝতে পেরেছিলাম যে লেখার ম্যাচুরিটি বা শব্দ চয়নের ম্যাচুরিটি কাকে বলে। সেটা আমার জন্য শিক্ষা। আমি যদি মনে করি এই লাইফ থেকে আমার কি শিক্ষা, সেটা আমি মনে করবো ওই একটা ওয়ার্ড শেখা আপনার কাছ থেকে। আমি নিজেও কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। আপনাকেও ধন্যবাদ মিস্টার জাকারিয়া, অনেক ধন্যবাদ। জি, আমি আবার আসবো আপনার কাছে। জি, আপনি আমাদের নিশ্চয়ই সাথেই থাকুন। নিশ্চয়ই। জনাব তারিফুল ইসলাম স্যার, আপনি অডিও বলবেন। জি জাকারিয়া, আমি শুনতে পাচ্ছি। জি জি, এবার আপনাকে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। তো আসলে একজন শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকেই কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন থাকা উচিত, নাকি এই স্বপ্নটা আসলে কিভাবে মেনটেন করা উচিত? আপনার কি ছিল স্বপ্নটা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব আমি, সেটাকে আপনি শুরু থেকে ভাবতে পেরেছিলেন বা ভেবেছিলেন? ধন্যবাদ জাকারিয়া। আর আমি প্রথমেই দুঃখিত যে ভিডিওতে ফুললি আসতে পারিনি, ইন্টারনেট সংযোগের একটু সমস্যার কারণে। তো একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো আমি যদি এটার উত্তর এক কথাই বলি প্রথমেই, তাহলে বলবো যে না, প্রথম লক্ষ্যটা হওয়া উচিত হচ্ছে যে আমি একজন মানুষ হব, মানুষের মতো মানুষ হয়ে ঘুরবো। আর যদি মানুষ হতে পারি তাহলে আমি যে কোনো দিকেই করতে পারবো, যে কোনো দিকেই যেতে পারবো। হোক সেটা বিসিএস ক্যাডার, হোক সেটা শিক্ষক, হোক সেটা ব্যাংকার, যেদিকে খুশি। তো আমি মনে করি যে শিক্ষার্থীরা হচ্ছে কাদামাটির মতো। কাদামাটির মতো কেন বললাম? যে কাদামাটিটাকে আপনি যত ভালোভাবে মিশ্রণ করবেন, মিক্স করবেন এবং যত সুন্দরভাবে তৈরি করবেন, যত মিহি হবে, আপনার আসবাবপত্রটা কিন্তু অনেক সুন্দর হবে তত। কিন্তু যদি সেটা ভালোভাবে না হয়, মিশ্রণটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি ভালো আসবাবপত্র তৈরি করতে সেটা পারবেন না, যত ভালো কারিগরি থাকুক না কেন। তো শিক্ষার্থীটা হচ্ছে ঠিক তাই। তারা যদি নিজেকে তৈরি করতে না পারে, প্রথমত যদি মানুষ হিসেবে গড়ে তুলতে না পারে, তাহলে তার লক্ষ্যটা এই লক্ষ্য দিয়ে কি হবে? তবে আমি এটুকু বলবো যে হচ্ছে একটা লক্ষ্য থাকা উচিত, তবে সবার আগে লক্ষ্য থাকা উচিত মানুষ হওয়া। তো আমি প্রথম বর্ষে এসে যদি বলি লক্ষ্য ছিল কিনা শিক্ষক হওয়ার, তার আগে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। সেটা হচ্ছে আমি যখন হাই স্কুলে পড়াশোনা করতাম, তখন মনে হতো যে আমি হাই স্কুলের শিক্ষক হব। মানে আমার লক্ষ্যটা ছিল যে আমি শিক্ষক হব। যখন কলেজে পড়াশোনা করতাম, তখন মনে হতো যে না, আমি কলেজে শিক্ষক হব। তার পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম, তখন মনে হলো যে না না, আমার তো লক্ষ্য হওয়া উচিত আরো বড়, আমি পারবো। তো আমার লক্ষ্য হওয়া উচিত যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। অর্থাৎ লক্ষ্যটা ধীরে ধীরে কিন্তু বেড়েছে, কিন্তু মূল লক্ষ্যটা কিন্তু এক জায়গায়, সেটা হচ্ছে শিক্ষকতা।
আমি আমার এইম ইন লাইফে কখনো কিন্তু শিক্ষকতা ছাড়া অন্য কিছু লিখি নাই, এবং এইম ইন লাইফ অনেকবার লিখেছি, সবসময় শিক্ষকতায় লিখেছি। তো আমার লক্ষ্য ছিল এরকম যে আমি শিক্ষকতা করব, সেই অনুযায়ী পড়াশোনা শুরু করেছিলাম প্রথম বর্ষ থেকেই, এবং আল্লাহর রহমতে ভালোভাবে পড়াশোনা করেছি। কিন্তু আমাকে যে শিক্ষক হতেই হবে এটা কিন্তু প্রথম লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল যে আমাকে আগে মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, তারপরে আমি সব দিকে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমি মনে করি জি, যে আমি আপনার সকলে কাছে যে হুম ইমাম ভাই যেটা বললেন একটু আগে, যে আসলে উনি বলেছিলেন যে মানুষের আগেই লক্ষ্য বিসিএস ক্যাডার হওয়ার, পড়াশোনার প্রথম বর্ষ থেকেই শুরু করা উচিত নয়, বা প্রথম থেকেই শিক্ষক হওয়া, বিসিএস ক্যাডার হওয়া, এরকম লক্ষ্যটা একটু পরে আসুক না, আগে আগে আপনি নিজে চেষ্টা করেন আমি একটা মানুষ হই, আমি ভালো কিছু করার চেষ্টা করবো, মানুষের জন্য, দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো, এরকম লক্ষ্য হওয়া উচিত আগে। আমার শিক্ষার্থীরা জি যদি আমাকে আমি বলে স্যার আমি আমরা কি বিসিএস পড়াশোনা, জি জাকারিয়া। জি এখন আমি আপনাকে যে কোশ্চেনটা করব পরবর্তীতে, যে আমরা জানি যে আমাদের দেশের ছোটবেলা আগে যদি কাউকে জিজ্ঞেস করা হতো বাবা তুমি কি হতে চাও, তাহলে সে বলতো আমি ডাক্তার হতে চাই, আরেকজন বলতো ইঞ্জিনিয়ার হতে চাই। তো হয়তো দেখা যায় যে সবাই কিন্তু আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, কিন্তু তারপরেও যারা খুব জি সৌভাগ্যবান, যারা আসলে নিজের মেধা দিয়ে এবং রাষ্ট্রের টাকা দিয়ে যারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হয়েই যায়, তারপরেও তারা যে বিশেষায়িত সার্ভিস বা বিশেষায়িত সেবা আমাদেরকে দিবে, এটাই আমাদের লক্ষ্য থাকে, রাষ্ট্রেরও লক্ষ্য থাকে। এই জন্য তাদের পিছনে অনেক টাকা রাষ্ট্র খরচ করে দেশের জন্য, রাষ্ট্রের পরবর্তী জেনারেশনকে স্বাস্থ্য সেবা, বিজ্ঞানসম্মত সেবা দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় ইদানিং একটা ট্রেন্ড চলে আসছে আমাদের দেশে, সেটা হচ্ছে, আমি এই কোশ্চেনটা আপনাদের তিনজনের কাছেই রাখবো, পর্যায়ক্রমে আপনারা একটু একটু করে বলে বলে যাবেন। তো প্রথমে তারিফুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো, যে যে ট্রেন্ড চলে আসছে, আসলে আমাদের কি মানে বিশেষত শিক্ষার দামটা কোথায় কি আসলে কমে গেছে? মানে কারণটা কোথায় যে ডাক্তার ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাশ করে তারা বিসিএস এর দিকে চলে আসছে? মানে কোথায় ব্যাপারটা, মানে কি মনে হয় আপনার সার্বিকভাবে? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে মানুষের নৈতিকতা এবং মূল্যবোধের কিছু ঘাটতি হয়ে যাচ্ছে। সবাই বিসিএস এর দিকে ঝুঁকতেছে, এর পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি দেখবেন যে বিসিএস ক্যাডার মানে তারা সর্বোচ্চ ক্ষমতা এবং সুযোগগুলো ভোগ করে। একজন ডক্টর কিংবা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেটা পারে না, কিন্তু দেখেন একজন অ্যাডমিন ক্যাডার বলেন, পুলিশ ক্যাডার বলেন, তারা কিন্তু সর্বোচ্চ ক্ষমতাটুকু ভোগ করে। তো মানুষ এখন ক্ষমতার মোহ বা লোভের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে, তবে সবাই কিন্তু নয়। জাকারিয়া, আমি বলছি যে অনেকেই, কিন্তু সবাই নয়। বেশ কিছু ভালো সংখ্যক লোক আছে বা ভালো সংখ্যক ক্যাডার আছে, জন্যই এখনো আমরা বা আমাদের দেশ চলছে ভালোভাবে, টিকে আছে। তবে সকলেই যদি দেশ সেবার একটা লক্ষ্য নিয়ে যদি এই ক্যাডার পেশায় আসতে চাইতো, অথবা একটা ভালো নৈতিকতা এবং মূল্যবোধের জায়গা থেকে যদি নিজের দায়িত্ব পালন করতো, তাহলে কিন্তু আমাদের দেশে এরকম এই যে দুর্নীতি অবস্থাগুলো থাকতো না। তো একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার কেন বিসিএস আসতে যাচ্ছে দেখেন, একজন সিভিল সার্জন যিনি চাকরিতে জয়েন করেন, দেখা যাচ্ছে যে একজন ম্যাজিস্ট্রেট, দেখা যাচ্ছে যে এখন যিনি ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, তো সহকারী কমিশনার বা ম্যাজিস্ট্রেট, তো তার অন্তত 15 বছর আগে বা 10 বছর আগে বিসিএস ক্যাডারে জয়েন করে সে কিন্তু সিভিল সার্জন হয়। তো সিভিল সার্জনকে যখন গিয়ে একজন ম্যাজিস্ট্রেট তাকে তাকে এসএস সাহেব বলে ডাকবেন, স্যার কিন্তু বলে না। তো তাহলে কিন্তু সেটা কেমন দেখায়, অথচ দেখেন তার কত সিনিয়র তিনি। এবং একই বিসিএস এ হয়তো শুধু পেশাটা আলাদা আসছে। তো আমাদের দেশে সকলের শুধু ক্ষমতার মোহ, লোভ, এই জিনিসটা বেশি কাজ করছে। মনে হচ্ছে যে আমি এই পেশায় গেলে আমার সর্বোচ্চ ক্ষমতা আমি ইউটিলাইজ করতে পারবো, এবং মানুষ আমাকে দেখে সবাই সম্মান শ্রদ্ধা করবে। আপনি ভেবে অবাক হবেন জাকারিয়া, যে মানুষ কেন বিসিএস এর দিকে ঝুঁকবে না। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো আমার মাঝে মাঝে হাসি পায় এটা ভেবে, যখন আমি বাড়িতে আসি, অথবা আশেপাশে কিছু কিছু লোক বা আত্মীয় স্বজন আছে, তো তারা বলে যে আমি কোথায় জব করি, আমি বলি যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তখন বলে যে কেন বিসিএস দিতে পারো নাই, বিসিএস দিলে তো ভালো হতো। জি 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 আসলে আমি মানুষ আমি আমি বিশ্ববিদ্যালয়ের আমি শিক্ষক, একটু আপনার সাথে একটু add করবো, যে আপনার সাথে জি একটু অ্যাড করব। সেটা হচ্ছে, আমরা একটা গল্প জানি যে প্রাইমারির এক শিক্ষকের সাথে এক ছাত্রের দেখা। তো ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, আর প্রাইমারি শিক্ষক গ্রামে থাকেন। তো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র যখন গ্রামে গেল, তখন স্যারের সাথে যখন দেখা হলো,
তো স্যার জিজ্ঞেস করলো, বাবা তুমি কি হুম। করছো, কোথায় চাকরি করছো? তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলল, "স্যার, আমি এখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।" তো তো তারপরে সে বলল যে, বাবা তুই আর কোনো চাকরি পেলি না, তুই এখন বিশ্ববিদ্যালয়ের মানে তুই শিক্ষকতাই নিলি, মাস্টারি করতেছিস শেষ পর্যন্ত, আর হলো না, আমার মতো মাস্টারই হতে হবে তোর। তো দেখেন মানুষ কিন্তু এভাবেই হয়তো ভাবে এটা নিয়ে। জি, বলুন। তো হ্যাঁ, বিষয়টা হলো কি, মানুষ এখন আমার কাছে যেটা মনে হয়, মানুষ এখন শুধু বস্তুনিষ্ঠ চিন্তা করে, ক্ষমতা লোভের চিন্তা করে। মানুষ কেউ কেউ চায় যে হচ্ছে আমার ছেলেটা এটা হোক, ম্যাজিস্ট্রেট হোক অথবা পুলিশের এসপি হোক, তাতে করে আমি হচ্ছে বুক ফুলিয়ে বলতে পারবো আমার ছেলে এরকম এসপি, আমার ছেলে ম্যাজিস্ট্রেট। কিন্তু তারা এই জিনিসটা জানে না যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি, তার সম্মানটা কি, একজন ডক্টর কি, তার সম্মানটা কি, একজন ইঞ্জিনিয়ার কি, তার সম্মানটা কি। আমার দৃষ্টিতে মনে হয় যে প্রশাসনের যে কোনো ক্যাডার বা যেটাই বলেন, তার চেয়ে সবচেয়ে সম্মানের জায়গাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডক্টর, ইঞ্জিনিয়ার, তাদের। সু- তাই না? আমি তো এটাই মনে করি। তো এই জায়গাটা কিন্তু এই যে মূল্যবোধের অবক্ষয়ের কারণে আর ক্ষমতা এবং লোভের কারণে মানুষের কিন্তু এই চিন্তাগুলো চলে আসে যে কেন বিসিএস ক্যাডার হতে পারলাম না। অথচ তারা কিন্তু জানেই না যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি বা ক্যাডার হলেই কি হয়, কোন ক্যাডার কেমন, শুধু জানে যে ক্ষমতা ইউটিলাইজ করতে পারবে, এটাই। তো এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের চিন্তা চেতনার একটু উন্নয়ন করতে হবে। তো আপনি যেটা বলেছিলেন যে মানুষ কেন বুয়েট থেকে বা বুয়েট থেকে পাশ করে অথবা মেডিকেল থেকে পাশ করে কেন বিসিএস এর দিকে ঝুঁকতেছে, শুধুমাত্র এই কারণেই। যখন একজন আমাকে আমাকে যখন বলতেছে যে হচ্ছে তুমি বিসিএস দিতে পারো না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলা, তো এখন বিষয়টা হলো যে তখন আমার মনের মধ্যে কি একটা কাজ করবে যে উনি, ওনার ভাবনা চিন্তাটা কি। তো মানুষ অনেক সময় এইরকম হীনমন্যতা থেকেও আহ বিসিএস এর দিকে অনেক সময় ঝুঁকে পড়তে চায় বা বিসিএস এর দিকে যায়। কারণ এইদিকে যে যখন আমি আমার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছি না আমার প্রফেশনে থেকে, তখন স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু সেই দিকে ঝুঁকতেছে। তো আমার কাছে মনে হয় যে ডক্টর ইঞ্জিনিয়াররা ঠিক এই কারণেই বিসিএস এর দিকে ঝুঁকতেছে। এবং জাকারিয়া, আপনি হয়তো জেনেও থাকবেন যে দেশের বড় 4টি বিশ্ববিদ্যালয় বা 2-3টি বিশ্ববিদ্যালয় ছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক চাকরিতে জয়েন করেন, তাদের মধ্যে থেকে অনেকেই আবার কিন্তু বিসিএস ক্যাডারে পরবর্তীতে জয়েন করেন শিক্ষকতা ছেড়ে। আবার কেউ কেউ থেকেই যান, কেউ কেউ ক্যাডার ছেড়ে আবার বিশ্ববিদ্যালয় চাকরিতেও আসেন। তো এগুলো হয় মূলত এই যে পাওয়ার ইউটিলাইজ অথবা সামাজিক একটা অবস্থান নিশ্চিত করার জন্য। কিন্তু মহৎ পেশার বিষয়টা সকলে কিন্তু ভাবে না, সকলে এখন শুধু বস্তুনিষ্ঠ চিন্তা ভাবনা করে। হয়তো এই কারণেও এটা হতে পারে। জাকারিয়া। জি, আমরা এখন স্যার আপনার কাছে আবার আমরা আসবো। আমরা এখন নাসির তালুকদার কাছেই চলে যাব। তো আপনি তো একজন সফল ব্যাংকার, আমরা যতটুকু জানি। আপনি আপনি এখন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অফিসার হিসেবে কর্মরত আছেন। কি বলি, বর্তমানে বাংলাদেশের চাকরির বাজারে সবচেয়ে বড় যে দুটো সেক্টর, ব্যাংক সেক্টর এবং বিসিএস সেক্টর, দুই জায়গাতে আপনি সফল। তো আমি বারবার আসলে আমার দর্শকদের জন্য শুনতে চাচ্ছি আপনার প্রিপারেশন বা প্রস্তুতি। ব্যাংক এবং বিসিএস দুই জায়গায় সফল আমরা দেখি। কাউকে দেখা যায় ব্যাংকে অনেক ভালো করে, আবার কাউকে দেখা যায় বিসিএস এ অনেক ভালো করে। তো দুই জায়গাতেই সফল অলরাউন্ডার, এই সূত্রটা যদি আমাদেরকে একটু আপনি শিখাতেন বা বলতেন ব্যাপারটা। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি আগে একটু বলে নিতে চাই আমার বন্ধু তারিফুলের সাথে। আসলে ওর যে আক্ষেপটা, এটা আসলে অনেক বড় একটা আক্ষেপ। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আমি শিক্ষকদেরকে স্টিল না অনেক বেশি রেসপেক্ট করি। এবং আই হোপ যে অবশ্যই, আই হোপ না শুধু, যে এটা আমাদের ডিটারমিনেশন এবং মাইন্ডসেটই হওয়া উচিত যে শিক্ষকরাই হচ্ছেন আসলে দেশ বা জাতি গড়ার কারিগর। এবং প্রত্যেকটা জায়গা থেকে এই যে আমাদের আজকে এই শিক্ষা, আমাদের আজকে এই আপনার সাথে শেয়ার করা, এই যোগ্যতাটা কিন্তু তৈরি করে দিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আজকে আপনি আমাকে একটা ডাকলেন, কিন্তু এটার মূল যে বেসটা বিশ্ববিদ্যালয়ে আমি আসা, তারপর আমাদের টিচারদের হচ্ছে ওই নার্সিংটা পাওয়া, এবং পরবর্তীতে ওনাদের জ্ঞানের যে শেয়ারিংটা আমাদের সাথে হয়েছিল, সেই শেয়ারিং থেকেই কিন্তু আমরা তৈরি হয়েছি। তো আমরা সবার আগে স্বীকার করতে হবে আমাদের শিক্ষকদের যে অবদানটা, যে মর্যাদাটা। আর একটা জিনিস হচ্ছে, আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রত্যেকটা ব্যাচ থেকে একজনই তো হবে। তো আর বাকিদেরকে তো অবশ্যই অন্য অন্য কোনো বিকল্পগুলো চিন্তা করতে হবে। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আমাদেরকে জব সেক্টর নিয়ে চিন্তা করতে হবে। অন্তত আমরা যারা মোটামুটি টপ লেভেলে বিলং করি না, এর থেকে বা একটু নিচে বিলং করে, তাদের অবশ্যই অন্য অন্য সেক্টর গুলোর দিকে আমাদের নজর রাখতে হবে এটা। এবং সবাই বিশ্বাস করেন। তো সেই জায়গা থেকে আপনি আরেকটা কোশ্চেন বলেছিলেন যে হচ্ছে মেডিকেলের অথবা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ওরা কেন হচ্ছে জেনারেল ক্যাডার গুলোতে আসছে। তো সেই জায়গা থেকে যদি আমি বলতে যাই, সেটা হচ্ছে আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে আসি, মেডিকেলে পড়তে আসি, আমার মনে হয় আর কি, এটা ক্ষুদ্র একটা পার্সপেক্টিভ হতে পারে,
যে আমরা কিন্তু অনেকেই হচ্ছে তখন সচেতন ভাবে আসি না। আমাদের পারিবারিক চাওয়া থাকে যে আমার ছেলে ডাক্তার হবে, আমাদের আহ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের আহ সব একটা ফোর্স থাকে আমাদের পরিবার থেকে যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। একটা সময় এসে ওদের যখন পার্সোনালি মনে হয়, ব্যক্তিগত ভাবে মনে হয় যে না, আমার তার চেয়ে কিছু অন্য কিছু করার ছিল, আমার একদিনে যাওয়ার ছিল, ফরেন যাওয়ার ছিল, এই একটা ক্ষুদ্র পার্সপেক্টিভ থাকতে পারে। বাট আমি বলছি না, মানে ইটস নট দ্য অনলি পার্সপেক্টিভ, এই আর কি। আর আপনি যেটা প্রশ্ন জি করেছিলেন যে হচ্ছে আমার হচ্ছে বাংলাদেশের জব সেক্টর গুলাতে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং বিসিএস এর মতো দুটো জায়গায় ভালো করার যে একটা, এটা আসলে হচ্ছে ওই আগে যেমন আমরা আমি বলছি যে পরিকল্পনা মাফিক পড়াশোনার একটা ইয়ে ছিল। আমার পড়াশোনা আমি বেশি করিনি, বাট পড়াশোনাটা আমি পরিকল্পনা করে করেছি। সেক্ষেত্রে আমি যেটা করতাম, প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস করতাম আমি। যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা গাইড কিনে বাংলাদেশ ব্যাংকে আসলে কি ধরনের প্রশ্ন হয়, বিসিএস এর গাইড কিনে বিসিএস এ আসলে কি ধরনের কোশ্চেন হয়, ব্যাংক সেক্টরে কি ধরনের কোশ্চেন হয়। তা আমি যখন সবগুলো জিনিসই দেখলাম, আমি দেখলাম না তো, ব্যাংকে তো আসলে ব্যতিক্রম বলতে যেটুকু আছে সেটা হচ্ছে শুধুমাত্রই ম্যাথ। তা আমি যদি কয়েকটা ম্যাথের চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারি, সেটা আমার যদি আমি পারি তাহলে ইটস বেটার। কারণ হচ্ছে বিসিএস একটা লেন্দি প্রসেস, একটা আমাদের যে 38 বিসিএস হয়েছে এটা আমার নাও হতে পারতো, ইটস ভেরি আনসার্টেন, আমার নাও হতে পারতো। তাহলে আমার কিন্তু তাহলে আমি কি এতদিন বেকার বসে থাকতাম? এটা আমার পক্ষে অসম্ভব ছিল না, আমার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড। সেই জায়গা থেকে এই জিনিসগুলো আমাকে ফোর্স করেছে যে আমার হচ্ছে বিসিএস তো অবশ্যই আলটিমেট টার্গেট থাকতে হবে, কিন্তু পাশাপাশি আমাকে একটা নির্দিষ্ট জবে অবশ্যই ঢুকতে হবে। তো সেই জায়গা থেকে আমি পরিকল্পনা মাফিক পড়াশোনা করেছি, ওই যে যেটা বললাম কোশ্চেন অ্যানালাইসিস করেছি, এবং ম্যাথটা শুধু আমি বাড়তি করেছি। তাছাড়া বিসিএস এর যে প্রিপারেশন, এটা নিলে আমার মনে হয় অন্যান্য জব সেক্টরের যত ধরনের রিটেন পরীক্ষা আছে, যে কোনো প্রার্থী হচ্ছে ওখানে সফলকাম হতে পারে, মানে সব সাফল্য অর্জন করতে পারে, এটা আমার মনে হয় সম্ভব আর কি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে আমার যে অভিজ্ঞতা এবং অন্যদের জন্য দেওয়ার মতো আমার এখনো যোগ্যতা হয়নি, আমার অভিজ্ঞতাটাই শেয়ার করি আমি। সেটা হচ্ছে আহ, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, এবং হচ্ছে প্রেজেন্টেশনটা অবশ্যই হচ্ছে ভালো করে করতে হবে, যেটা আমি করেছি। আহ, আহ, এই তো পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে হবে। এই জিনিসগুলোই হচ্ছে মূল লক্ষ্য ছিল, মূল ছিল আমার হাতে ছিল। জি আমরা এখন স্যারের কাছে চলে যাব, জনাব তারিফুল ইসলাম। জি জনাব জাকারিয়া, শুনছি। জি জি স্যার, আসলে আপনার কাছে যে প্রশ্নটা, আপনাকে অনেক শিক্ষার্থী আপনার শুনছে আপনাকে, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আপনার কাছে জানতে ইচ্ছা করতেছে যে আপনার ছাত্রদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে তারা আসলে আপনার যে কথাটা আমরা ইতিমধ্যে, গুরুত্বপূর্ণ যে কথাটা আপনি বলেছেন আমাদেরকে, সেটা হচ্ছে সবার আগে দরকার ভালো মানুষ হওয়া। কারণ ভালো মানুষ হতে পারলে আমি সবকিছুই হতে পারবো। এটা হয়তো আজকের আমার এই টকের সেরা সেরা স্পিচ হিসেবে আমি নিয়ে নিলাম। অসম্ভব সুন্দর কথা আপনি বলেছেন স্যার। ধন্যবাদ। তো তারপরেও আপনাকে যারা শুনছে বা তাদের উদ্দেশ্যে, মানে তারা আসলে ক্যারিয়ারের জন্য, পড়াশোনার জন্য, তাদের জন্য কিছু বলবেন স্যার? বা আপনাকে শুধু আপনার ইউনিভার্সিটির ছাত্ররাই না, অসংখ্য স্টুডেন্টরা এখন শুনছে, ভবিষ্যতে শুনবে। আমরা এটা আমাদের পেজ এবং ইউটিউবে আপলোড করব, অনেকেই দেখবে। তো সবার ভিউয়ার্স এর উদ্দেশ্যে আপনার কিছু সাজেশন, পরামর্শ। ধন্যবাদ জাকারিয়া। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এই সময়গুলোতে আপনি নিজেও জানেন যে এই সময়গুলোতে কিন্তু আপনার সাবজেক্টের বেসিক বিষয়গুলো কিন্তু পড়ানো হয়, ফুললি বেসিক বিষয়গুলো ভালোভাবে পড়ানো হয়। তো আপনি যদি সেটা নেগলেক্ট করে যদি প্রথম থেকে বিসিএস পড়া শুরু করেন, ব্যাংক পড়া শুরু করেন, বা বিসিএস কেন্দ্রিক চিন্তা যদি প্রথমেই হয়ে যায় আপনার, তাহলে তো আপনি সাবজেক্টে কিছু জানলেন না। আপনি যে সাবজেক্টটাই পড়লেন সেই সাবজেক্টের বই আপনার কাছে নাই, আপনার কাছে আছে বিসিএস কেন্দ্রিক বই। ইট ইজ সো প্যাথেটিক, আমি এটা মনে করি। তো আপনাকে যদি আপনি দেখা যাচ্ছে যে সমাজ কল্যাণের স্টুডেন্ট, আপনাকে যদি আপনার অনার্স বা মাস্টার শেষ হওয়ার পরে আপনাকে একটা আপনার সাবজেক্ট থেকে প্রশ্ন করা হলো, একটু ডিপলি কোশ্চেন করা হলো, আপনি যদি সেই প্রশ্নটা একটু না বলতে পারেন বা না জানেন, তাহলে কিন্তু এটা খুব দুঃখজনক। তো আগেই আপনাকে কিন্তু আপনার সাবজেক্টটা জানতেই হবে। যদি সাবজেক্টের বা আপনার সাবজেক্টের ভ্যালু যদি না থাকতো, তাহলে তো সাবজেক্টের দরকারই ছিল না, তাহলে তো বিশ্ববিদ্যালয়গুলোতে বিসিএস কেন্দ্রিক বা ব্যাংক কেন্দ্রিক পড়াশোনা চালালেই তো হইতো, কারণ যার যেখানে ইন্টারেস্ট সেটাই পড়ানো হইতো। কিন্তু যেহেতু আপনার সাবজেক্টটা আগে জানা দরকার, তাই আপনার অন্তত প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এই সময়গুলোতে অন্যদিকে চিন্তা ভাবনা না করে সাবজেক্টটাকে একটু ভালোবাসেন, একটু পড়াশোনা করেন,
তার পরবর্তীতে আপনি লক্ষ্যটা ঠিক করেন যে আপনি কোন দিকে যাবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যাবেন, ব্যাংকে যাবেন, নাকি ক্যাডারে যাবেন। তো আমার আমার স্টুডেন্ট আমাকে অনেক সময় বলে, স্যার আমরা এখন থেকে বিসিএস এর পড়াশোনা শুরু করবো, যারা সেকেন্ড ইয়ারে আছে বা উঠেছে, অথবা ফার্স্ট ইয়ারের দু একজন দেখা যাচ্ছে যে প্রথম থেকেই শুরু করছে। তো আমাকে যখন বলে, স্যার আমরা তো বিসিএস এ পড়াশোনা করতে চাচ্ছি, যদি একটু সাজেস্ট করতেন, আমার একটু হাসি পায় যে আহ, তুমি সাবজেক্টিভ ভালো পড়াশোনা এখনো সেভাবে করতেছো না, কিন্তু তার আগে বিসিএস পড়াশোনা শুরু করে দিবা। তুমি দর্শন পড়তেছো, দর্শনটাকে যদি নাই জানো, নাই বুঝো, তাহলে তো সেই পড়ার কোনো মূল্য নাই, তাহলে তো বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করলেই হয়তো, শুধু ডিগ্রি নিয়ে কি হবে একটা সাবজেক্টে। বিষয়টা কিন্তু এটাই। তো যাই হোক, আহ একটা তবুও একটা বিষয় থেকে যায়, সেটা হলো যে আমাদের সমাজে যে বস্তুকেন্দ্রিক চিন্তা ভাবনা। কারণ আমাকে পড়াশোনা শেষ করে একটা চাকরি পেতেই হবে, আমার পেটের দায়ে হলেও। তো এই জন্যই অনেকে আগে থেকেই প্রস্তুতি নিতে চায়, ফার্স্ট টাইমে বিসিএস ক্যাডার অথবা ব্যাংকে জব, এই জিনিসগুলো করতে চায়। তো আমি মনে করি যে আসলে একটা স্টুডেন্ট যদি প্রথম থেকে ভালোভাবে গড়ে ওঠে, তাহলে তার দ্বারা সবই সম্ভব। অর্থাৎ আগে যদি সেভাবে মানুষ হয়ে ওঠে, নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হয়ে গড়ে ওঠে, তাহলে সময় পরিক্রমায় তার দ্বারা সবই সম্ভব। তবে প্রথম থেকেই এত তাড়াহুড়া করার দরকার নাই। অ্যাটলিস্ট প্রথম 2টা বছর নিজের সাবজেক্টকে ভালোবেসে পড়াশোনা করেন, তারপর দেখেন যদি সাবজেক্টকে ভালো না লাগে তখন অন্যদিকে মুভ করেন। প্রথম বর্ষ থেকেই প্রয়োজন নাই। জি। জি আমরা একটু, জি ইমাম উদ্দিন, আপনি শুনছেন আমাকে? জি আপনাকে, টেকনিক্যাল প্রবলেম। জি জি আপনাকে যেই জায়গায় আমি স্টপ করেছিলাম, যে আপনি সেখান থেকেই শুরু করতে পারেন, এবং সাথে একটা প্রশ্ন আমি জুড়ে দেব আপনাকে, যেটা দিয়ে আপনি শেষ করবেন আজকের আলোচনা। সেটা হচ্ছে যে সমাজে যে ট্রেন্ড, এই যে ডাক্তারদের, ইঞ্জিনিয়ারদের বিসিএস ইনভলভমেন্ট, বিভিন্ন শ্রেণী পেশার বিশেষায়িত শিক্ষার লোকজনদেরকে বিসিএস এ আসা, এবং সার্বিকভাবে আসলে যারা এখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদের উদ্দেশ্য কিছু বলবেন আপনি, আশা করছি। ওকে। জি, আমি যেখানটাতে থেমেছিলাম সেটা হচ্ছে প্রথম থেকেই বিসিএস এর চিন্তা ভাবনা না করার বিষয়টাকে আমি গুরুত্ব দেওয়ার জন্য আমার স্টুডেন্ট লাইফের হিস্ট্রিটা একটু বলেছিলাম। তো মূলত আমি বিসিএস এর পড়াশোনাটা শুরু করি যখন আমি ফাইনাল ইয়ারে উঠি, তখনই আমি বই কেনা শুরু করি। তো সাথে আমার তখনও পর্যন্ত আমি কিন্তু আমার ডিপার্টমেন্টকে ছাড়তেছি না, কারণ আমার সামনে আরো 2টা সেমিস্টার আছে। তো আমি ওই সেমিস্টারের পড়াশোনার সাথে সাথে একটু তারপর হচ্ছে পড়াশোনা শুরু করি। তো আমি যেটা আসলে বলতে চাই, মোদ্দা কথা হচ্ছে এটা, যে স্টুডেন্টের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ আমি মনে করি এটা হচ্ছে গিয়ে তার আর ডিপার্টমেন্টকে সময় দেওয়ার, এটা হচ্ছে গিয়ে তার পার্সোনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার, এটা হচ্ছে তার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করার, এটা হচ্ছে গিয়ে তার নিজের হিডেন কি ট্যালেন্ট আছে। ইউনিভার্সিটি লাইফের আগ পর্যন্ত একটা ইম্যাচিউর একটা এজ থাকে, ইউনিভার্সিটি লাইফে যখন আসে তখন তার মধ্যে একটা ম্যাচিউরিটি গ্রো আপ করা শুরু স্টার্ট করে, তখনই সে তার নিজের ট্যালেন্টগুলো ফাইন্ড আউট করার মতো যে ম্যাচিউরিটি চলে আসে। তো আমি মনে করি যে এই ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত আমি মনে করি স্টুডেন্ট তার নিজের হিডেন ট্যালেন্টকে ফাইন্ড আউট করা, এবং অন দ্য বেসিস অফ দ্যাট হিডেন ট্যালেন্ট হি শুড গো ফরওয়ার্ড। আর সে তারপর সে এখন সিদ্ধান্ত নিতে পারে যে সে আসলে কি বিসিএস ক্যাডার হতে চায়, নাকি সে এই অন্য কোনো কোথাও তার ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করতে চায়। তো এর আগ পর্যন্ত আমি মনে করি যে তার ডিপার্টমেন্টের সময় দেওয়া, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে ইনভলভ হওয়া, তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট, যেগুলো আমি একটু আগে বলেছিলাম। আর এখন আমি পরবর্তীতে ওই প্রশ্নটাই চলে আসছি যে বিসিএসটা কি আসলে ট্রেন্ড হয়ে যাচ্ছে কিনা, যার ফলে আমরা দেখতেছি যে বিশেষায়িত যেসব পেশাগুলো, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা জার্নালিস্ট, এরকম যেসব আমরা যেগুলোকে প্রফেশন বলে থাকি আর কি, সেই সব লোকজন বিসিএস এর উপর প্রতি খুবই ঝুঁকতেছে। আর এই ঝুঁকার আসলে কারণটা কি বা কেন, এটা কি উচিত বা অনুচিত কিনা? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, যদি আমি ডাক্তারকে স্পেসিফাই করি তাহলে আমি দেখবো যে একদম যদি আরো স্পেসিফাই করি, একটা পাবলিক মেডিকেল কলেজ থেকে একটা স্টুডেন্ট যখন সে এমবিবিএস করে বের হয়, 5টা বছর সে এত সাধনার পর ডাক্তারি যে সার্টিফিকেটটা অর্জন করার পর তার উচিত হবে তার ওটাকে প্র্যাকটিস করা। আর সেই জন্য কিন্তু বিসিএস এ সেই সুযোগটা করে দিয়েছে যে হেলথ ক্যাডার, তার ক্যাডার হওয়ারও সুযোগ আছে, এবং তার ক্যাডার হয়ে তাকে তার সাবজেক্টটাকে প্র্যাকটিস করার সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলছি না যে তাদেরকে বিসিএস এ না আসুক বা এরকম, আমি কিছুই বলছি না, কিন্তু আমি বলবো তার সাবজেক্টে তার জন্য সুযোগ রয়েছে। তাহলে সেক্ষেত্রে
সে তার সাবজেক্টকে জলাঞ্জলি দিয়ে জেনারেল ক্যাডারে আসার মতো যে সিদ্ধান্ত, এগুলো হয়তোবা যুক্তিতর্কের বিষয় রয়েছে যে আসলে আসা উচিত কি উচিত না। তবে আমি যদি পার্সোনাল ভিউ যদি বলে থাকি, তাহলে আমি মনে করবো যে দেশের স্বার্থে এটা যদি না আসে তাহলে আমাদের দেশের জন্য বা জাতির জন্য এটা কল্যাণকর হবে। কারণ তাদের বিসিএসেও তাদের প্র্যাকটিস করার সুযোগ রয়েছে অ্যাজ এ সিভিল সার্জন বা অ্যাজ এ ডক্টর হিসেবে। আর যেটা ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশার সকলকে আমি যেটা বলবো, অবশ্যই তাদেরও ইঞ্জিনিয়ারদেরও বিসিএস এর সুযোগ আছে তাদের নিজস্ব ফিল্ডে প্র্যাকটিস করার। তো তারা সেদিকে এমফাসাইজ করুক, তাহলে তার যে এত কষ্ট করে একটা অর্জিত ডিগ্রি সে একটা ভালো প্রতিষ্ঠান থেকে নিয়েছে, সেটার ভ্যালুতে থাকলো এবং সেটা প্র্যাকটিস করার মাধ্যমে তার জীবনের মূল ইফেক্টিভনেসটা প্রতিফলিত হবে বলে আমি মনে করি। আর বিসিএস যদি ট্রেন্ডের কথা বলি, আসলে আমি যদি হিসেব করি তাহলে প্রতি বিসিএস এ 2 থেকে 2,500 আর লোকজন নিয়োগ প্রায় পায়। তো এর বাইরে আরো লক্ষ লক্ষ স্টুডেন্ট রয়েছে, সবাই কিন্তু বিসিএস এ চান্স পাচ্ছে না। তো আমি মনে করি, আমি বলবো ক্যারিয়ার জীবনে কেউ শুধুমাত্র বিসিএস নিয়ে পড়ে থাকা এই বিষয়টা যেন না হয়। এই হলে কি হবে, একটা সময় না হলে তার মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হবে এবং যার ফলে বিভিন্ন রকমের আমরা আত্মঘাতী বিভিন্ন সিদ্ধান্ত আমরা দেখতে পাই মাঝে মাঝে, যে হতাশার কারণে। তো আমি মনে করি এই বিসিএস আমার হতেই হবে, আমি বিসিএস নিয়ে পড়েই থাকবো, অন্য কোথাও আমি তারপর হচ্ছে সুযোগ থাকলেও আমি যাব না, এমন রিজিট যেন না হয়। এটা বিসিএসটা প্রিপারেশন নেওয়ার সাথে সাথে আমি অন্যান্য ফিল্ডেও প্রিপারেশন নেবো, যাতে করে আমি তারপর মুভ করতে পারি। এটাই যেন আমার একদম হার্ট অ্যান্ড সোল কোনো ডিসিশন না হয়। এটা না হলে আমার জীবন শেষ হয়ে যাবে, এটা হতেই হবে, বিসিএসই একমাত্র সময়ের বিষয়, ব্যাপারটা তা না। আসলে এই স্বাভাবিক গতিতে চলতে গেলে স্বাভাবিক গতিতে চেষ্টা করে যেতে হবে, তার মধ্যে যেটা হয়ে যায় সেটা হবে। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে মানুষের লাইফ যেন বিসিএস কনসেন্ট্রেটেড না হয়, বরং বিসিএসটা তার সাথে জুড়ে যাবে কোনো একটা কারণে, এমন হয়। আর অন্য বিষয় যেসব জিনিসগুলো, যে বিসিএস এর কারণে আমি ডিপার্টমেন্ট ছেড়ে দেবো, বিসিএস এর কারণে আমি অন্য পড়াশোনা ছেড়ে দেবো, বিসিএস এর কারণে আমি এক্সট্রা কারিকুলার ছেড়ে দেবো, তো ব্যাপারগুলো এমন যেন না হয়। যেন আমরা বিভিন্ন রকমের নিউজ শুনি যে সবকিছু বাদ দিয়ে তারপর হচ্ছে তুমি বিসিএস ক্যাডার হয়ে গিয়ে, আসলে ব্যাপারগুলো এমন না। ওটা হচ্ছে গিয়ে তোমার একটা নর্মাল লাইফে থাকতে হবে। যেমন এই নাসির তালুকদার ভাইয়ের কথা আমি বলি, উনি কিন্তু ওনার ডিপার্টমেন্ট ভালো রেজাল্ট করেছেন, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট নিয়ে সিরিয়াস ছিলেন, কিন্তু অ্যাজ ইউজুয়াল পরীক্ষা দিয়েছেন, চেষ্টা করেছেন, হয়ে গেছেন। আমি যদি আমার ক্ষেত্রে বলি এটা, তো আমারও সেম কথা, আমি ডিপার্টমেন্ট ছাড়িনি, ক্লাস মিস করিনি, এমন না যে ব্যাক বেঞ্চারও ছিলাম, খুব উদাসীন ছিলাম, ব্যাপারটা তা না। ডিপার্টমেন্টের প্রতি সিরিয়াস থেকেই আমি এই পর্যায়ে এসেছি। ঠিক তেমনি ভাবে আমি যদি আমাদের তারিফুল ইসলাম ভাইয়ের কথা বলি, উনি ওনার ডিপার্টমেন্ট নিয়ে সিরিয়াস ছিলেন এবং আজকে তিনি সাইন করে একটা ইউনিভার্সিটির লেকচারার হিসেবে তিনি আছেন। তো আমি মনে করি সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা নর্মাল লাইফে যাওয়া উচিত, স্টাক হয়ে না থাকা উচিত, যে বিসিএস নিয়ে কোনো একটা বিষয় নিয়ে, ব্যাংকিং নিয়ে, তারপর হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে স্টাক না হওয়া। আমরা একটা ন্যাচারাল লাইফ লিড করব অ্যাজ এ স্টুডেন্ট। আমি আমার যে দায়িত্ব, যে আমি ফার্স্ট সেমিস্টারে পড়ি, সুতরাং আমার ফার্স্ট সেমিস্টারে আমার দায়িত্ব কি, আমার ফার্স্ট সেমিস্টারে তারপর হচ্ছে আমার এই স্টাডিগুলো করা, এই সিলেবাসগুলো কমপ্লিট করা, তাহলেই আমি অটোমেটিক্যালি ফিউচার লাইফে শাইন করব। আমি একটা সাবজেক্টে 5 বছর পড়লাম কিন্তু ওই সাবজেক্টে আমার কোনো ডেপথনেস নেই, তাহলে হোয়াট ইজ দ্য ইফেক্টিভনেস অফ স্টাডি? আমি নিজেকে কি জবাব দেব যে আমি কি পড়েছি? আমি হয়তো বিসিএস ক্যাডার হয়ে যাব, কিছুদিন পরে আমি হয়তো সেক্রেটারি হয়ে যাব, আমি অনেক কিছু হয়ে যেতে পারি, কিন্তু আমি যদি যখন দিন শেষে নিজের কাছে নিজেকে যখন আস্ক করব, নিজের কনসায়েন্সকে যখন আমি আস্ক করব, তখন আমি কি জবাব দেবো যে হোয়াট ইজ মাই অ্যাচিভমেন্ট রিগার্ডিং মাই ডিসিপ্লিন ফ্রম হোয়ার আই হ্যাভ কাম হিয়ার? আমি কিন্তু এই সাবজেক্ট দিয়ে বিসিএস, মানে আমি এই সাবজেক্টের ডিগ্রি দিয়ে বিসিএস পাচ্ছি সাপোজ, কিন্তু আমি ওই সাবজেক্টের কিছুই জানি না, তাহলে তো এটা কতটুকু সমীচীন সেটা আমরা সবাই বিবেকবান, সবাই বুঝি। তো আমি মনে করি যে আমাদের লাইফ যেন বিসিএস এর মধ্যে স্টাক না হয়ে থাকে, এবং বিসিএস এ যারা আছে তারাই শুধু সম্মানী, ব্যাপারটা তা না। তো আমি মনে করি যে সবকিছু স্বাভাবিক গতিতে চলে, স্বাভাবিক চেষ্টার মাধ্যমে লেগে থেকে যদি হয়ে যায় তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা আমি যে বলে শেষ করবো সেটা হচ্ছে গিয়ে, যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কি পরামর্শ দেওয়া যায়, সে ব্যাপারে জাকারিয়া আমাকে কিছু জিজ্ঞেস করেছেন। তো সেটা আমি বলবো যে বিসিএস আসলে এমন একটা জিনিস যে এটা কোনো মিরাকেল না যে আপনি এই 1 মাস পড়বেন, 2 দিন পড়বেন, 3 দিন পড়বেন যে তাহলে আপনি ক্যাডার হয়ে যাবেন। ব্যাপারটা এটা কোনো এরকম মিরাকেল খুবই কম ঘটে। আপনি এক্সট্রিমলি রেয়ার
রেকর্ডিংটাতে, যে খুব কম পড়াশোনা করে সে ক্যাডার হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে বিসিএস এমন একটা জিনিস যেটা আপনি বিশাল একটা সাধনার একটা ফল। আপনার অনেক ট্যালেন্ট আছে, আপনার অনেক মেধা আছে, কিন্তু আপনি ভাবতেছিলেন যে এটা হয়তো আমার এইচএসসি বা পাবলিক এক্সামগুলোর মতো পড়লাম, এ প্লাস পেয়ে গেলাম, গোল্ডেন এ প্লাস পেয়ে গেলাম। ব্যাপারগুলো কিন্তু আসলে তা না। এটার একটা টের আমরা অ্যাডমিশন টেস্টে পাই। যেমন এইচএসসি লেভেলে অনেকেই গোল্ডেন এ প্লাস পায়, অনেকেই এ প্লাস পায়। তো পরবর্তী সে যখন অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করে তখন চিন্তা করে আমি তো খুব কম পড়াশোনা করে এ প্লাস পেয়েছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি, অ্যাডমিশনের জন্য এত বেশি পড়ানোর দরকার নেই। কিন্তু যখন এই হার্ড একটা সারা থ্রু আউট দ্য কান্ট্রিতে যখন একটা কম্পিটিশন হয়, তখন সে হঠাৎ করে ঝরে যায়। ঝরে যাওয়ার পরে সে বুঝতে পারে যে না, আসলে আমার উচিত হয়নি, আমার আরো সিরিয়াস থাকা উচিত ছিল। ঠিক তেমনি ভাবে এখানেও সেম অবস্থা। আপনাকে যখন হিউজ কম্পিটিশনে যাবেন তখন আপনি এখানে আপনাকে সার্ভাইভ করতে হবে, আর সার্ভাইভ করতে হলে আপনাকে অবশ্যই কোয়ালিফাইড হতে হবে। সেই ক্ষেত্রে আমি ওই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যে শব্দটা সেটা বলবো। আর সেই ফিটনেসটা আপনার কিভাবে আসবে, আপনার লেগে থাকতে হবে। এমন না যে আপনার 24 ঘন্টা পড়তে হবে, এমন না যে আপনার 18 ঘন্টা পড়তে হবে, এমন না যে আপনার 12 ঘন্টা পড়তে হবে। ব্যাপারটা হচ্ছে আপনি লেগে থাকা, যে আমি কিপ অ্যান্ড টাচ, যেটা নাসির তালুকদার ভাই বলেছিলেন, কিপ অ্যান্ড টাচে থাকা, যে আমি রেগুলারিটি মেনটেন করব, পড়াশোনায় আমি রেগুলারিটি মেনটেন করব, প্রিপারেশনে আমি রেগুলারিটি মেনটেন করব। আর যে কোনো একটা ওয়েতে যে আমি 10টা বই পড়ে ফেলবো এক সাবজেক্টের জন্য, 20টা বই পড়ে ফেলবো এক সাবজেক্টের জন্য, ব্যাপারগুলো এমন না। ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো একটা বই আমি ভালো করে পড়বো, যে কোনো একটা গাইডলাইন আমি ভালো করে দেখবো, এবং সেটাকে বারবার রিভাইজ করব, এবং সেটাকে বারবার প্র্যাকটিস করব। দেন আমি মনে করি খুব তাড়াতাড়ি যে কেউ প্রিপেয়ার্ড হয়ে যাবে। এই হচ্ছে কি আমার জি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করলেন ইমামউদ্দিন মাহমুদ, আপনাকে ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একদমই শেষ দিকে, তো সবার কাছ থেকে আসলে এখন বিদায় নিতে হচ্ছে। তো আমি জাস্ট 1 মিনিট করে আপনাদের উদ্দেশ্যে আসবো। প্রথমে নাসির তালুকদার, আজকের ভিউয়ার্সদের উদ্দেশ্যে। ভিউয়ারদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, আসলে আমি ডিপার্টমেন্টের পড়াশোনা আর চাকরির পড়াশোনা কখনোই কন্ট্রাডিক্টরি না। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, অফকোর্স ইটস কমপ্লিমেন্টারি। যেটা আমি মানে যেটাতে হচ্ছে সফলতা পেয়েছি আমার প্রত্যেকটা ভাইবা বোর্ডে, আমি ডিপার্টমেন্টের যেসব প্রশ্ন করা হচ্ছে আমার স্ট্রং জোন ছিল ডিপার্টমেন্টের পড়াশোনা, এবং আমি খুব ভালোভাবে ফেস করতে পেরেছি আমার ডিপার্টমেন্টের ভালো নলেজ থাকার কারণে। সো প্রত্যেককে ভাবা উচিত যে হচ্ছে দুইটা আসলে হ্যান্ড টু হ্যান্ড চালানো যায়। যে আমি আলাদাভাবে শুধু চাকরির জন্য ভাববো, এটা কিন্তু একেবারে উচিত না। কারণ বিশ্ববিদ্যালয় আমাদের এগেনস্টে যে বাজেটটা করে, সেটা হচ্ছে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, মানবিক গুণাবলী অর্জন করতে হবে। এটা যদি আমি ডিপার্টমেন্টের পড়াশোনা না পড়ি তাহলে ইটস ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। আমাদেরকে ডিপার্টমেন্টের পড়াশোনা অবশ্যই মনোযোগী হওয়া উচিত, পাশাপাশি ওটার একটা কমপ্লিমেন্টারি ইস্যু হিসাবে আমরা চাকরির পড়াশোনা ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাব। আমাদেরকে হচ্ছে থার্ড ইয়ারে সব কমপ্লিট করতে হবে না। আমাদের মাস্টার্স শেষে পরীক্ষা যখন পার্টিসিপেট করবে, এই দীর্ঘ একটা পথযাত্রায় আমাদেরকে একটা একটা অংশ করে আমরা শেষ করে যাব। বাট মাস্টার্স শেষ করার পরে ফুল ইফোর্টটা আমি শুধু চাকরির জন্যই দিব। মানে এটাই হচ্ছে আমার সবচেয়ে সাজেশন থাকলো। আর চাকরির পড়াশোনা করার ক্ষেত্রে যে সাজেশনটা থাকবে, এটা হচ্ছে বাদ দেওয়ার যে একটা অভিজ্ঞতা, দক্ষতা, সেই জিনিসটা অ্যাচিভ করতে হবে, কম পড়তে হবে, এবং ফোকাস করে যে জিনিসগুলো আসার মতো অ্যানালাইসিস করে ওই জিনিসগুলো পড়তে হবে, যাতে করে আমাদের অ্যাকুরেসি বাড়ে লেখার ক্ষেত্রে। এবং এমসিকিউ দাগানোর ক্ষেত্রে এই অ্যাকুরেসিটা কিন্তু অনেক বেশি কাজে যে যত কম পড়বেন তত বেশি ইউ উইল বি অ্যাকুরেট ইন কেস অফ ফিল ইন দ্য দ্যাটস এ সার্কেল। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটাই আমার পরামর্শ থাকবে। জাকারিয়া, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মিউট করা সম্ভবত আপনার এটা। জি, আমি তারিফুল ইসলামের কাছে চলে যাব। তারিফুল ইসলাম, জি জাকারিয়া। আপনি জি 1 মিনিটে যদি ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলতেন, 1 মিনিটে। আমি ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলার আগে বন্ধু নাসির তালুকদারের একটা কথার সাথে একাত্মতা পোষণ করতে চাই। সেটা আমি আগে স্কিপ করে গেছি, যদিও আমার বলা উচিত ছিল। যে উনি যেটা বললেন যে যদি সাবজেক্টের সাথে চাকরির পড়াশোনা কমপ্লিমেন্টারি হয়ে পড়া যায়, তাহলে ইট ইজ সো গুড, অ্যান্ড নট অনলি গুড বাট বেস্ট ওয়ে। এটা খুব ভালো। এটা আমি এটা বলতে চেয়েছিলাম, হয়তো স্কিপ করে গেছি। আর যদি সে একই সঙ্গে কমপ্লিমেন্টারি না পড়তে পারে, তাহলে জনাব ইমাম উদ্দিন যেটা বলেছিলেন যে অন্তত প্রথম থেকে দ্বিতীয় বা তৃতীয় বর্ষ পর্যন্ত অ্যাটলিস্ট পড়াশোনা করা দরকার, সাবজেক্টিভ বা ডিপার্টমেন্টাল পড়াশোনাটা। আর আরেকটা বিষয় বলবো, জনাব ইমাম উদ্দিন যেটা বলেছিলেন যে ডক্টর বা ইঞ্জিনিয়ারিং পেশা থেকে আসলে এই দিকটায় আসা উচিত না, কারণ তাদের সাবজেক্টিভ একটা ফিল্ড আছে বিসিএস এ।
তো আমি এটুকু বলতে চাই, এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে একজন কৃষি কর্মকর্তা বা কৃষি এতে যেটা ক্যাডার হয়ে যায়, অথবা শিক্ষা ক্যাডার বলেন, অথবা অন্য কোনো ক্যাডার বলেন, যেটা হচ্ছে অর্থাৎ প্রশাসন, পররাষ্ট্র, পুলিশ এগুলো বাদে, তো তাদেরকে সবসময় কিন্তু মোটামুটি নেগলেক্টেড হতে হয়, মোটামুটি একটু নিচু অবস্থায় থাকতে হয়। কারণ আমি একটু আগে বলেছি যে সিভিল সার্জনকে গিয়ে ম্যাজিস্ট্রেট স্যারও বলে না, একজন বিশেষ শিক্ষা ক্যাডারকে একজন ম্যাজিস্ট্রেট গিয়ে কখনো স্যার বলে না, যত সিনিয়র হয়ে যায়। বিষয়টা হচ্ছে এরকম হয়ে যায়। তো আমাদের এই যে তখন একজন ডক্টরের বা একজন ইঞ্জিনিয়ারের বা একজন কৃষি কর্মকর্তার স্বাভাবিকভাবেই ইগোটা কাজ করবে যে আমি এত সিনিয়র, অথচ এখানে একই ক্যাডারে আমরা, অর্থাৎ একই সঙ্গে বিসিএস দিয়ে ক্যাডার হয়ে আসছি, কিন্তু আমাকে যখন স্যার বলতেছে না, তাহলে আমি কি তার চেয়ে কম ট্যালেন্টেড ছিলাম? আমার তো ট্যালেন্ট কম নয়, একজন ডক্টরের ট্যালেন্ট কখনো কম নয়, সে মেডিকেলে চান্স পেয়েছে তার মানে তার ট্যালেন্ট অনেক হাই, আমি এটা এটা মনে করি। একজন ইঞ্জিনিয়ারের যে বইটি পড়াশোনা করে তার ট্যালেন্ট অনেক অনেক হাই। তো এই দিক থেকে আমার মনে হয় যে ওই পেশাগুলোকে যদি আমরা প্রাপ্য সম্মান দিতাম, তাহলে কিন্তু এই বিসিএস ট্রেন্ডটা আসতো না, বা বিসিএস কেন্দ্রিক এই বিষয়টা আমাদের মধ্যে কাজ করতো না। বিশেষ করে যেই জনগণরা আমাদের যেই লোকাল এরিয়ায়, মানে ধরতে গেলে চিন্তা ভাবনার দিক দিয়ে নিচু স্তরের, তারাও কিন্তু শুধু বোঝে বিসিএস, অন্য কিছু বোঝে না। বিসিএস বোঝে, ডক্টর বোঝে, কিন্তু ডক্টরদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে যে আমি একজন ডক্টর, এত পড়াশোনা করে ডক্টর হয়েছি, অথচ আমি প্রাপ্য সম্মানটুকু পাচ্ছি না। এই জন্য মানুষ কিন্তু এই বিসিএস ট্রেন্ডটা চলে আসতেছে। তো যাই হোক, আর আমি ভিউয়ারদের উদ্দেশ্যে শেষে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা আসুন আমরা ওই প্রথম কথাটাই, যে আগে মানুষ হয়ে গড়ে উঠি, চিন্তা চেতনার দিক দিয়ে একটু উন্নত হই, মূল্যবোধ নৈতিকতাকে একটু পালন করি। বিসিএস ক্যাডার যারা হচ্ছেন, বা যেই প্রফেশনেই যাক না কেন, ব্যাংকার বলেন, বিসিএস ক্যাডার বলেন, তো আর শিক্ষকই বলেন, প্রতিটি মানুষ যদি স্ব স্ব ক্ষেত্রে নিজের সর্বোচ্চটুকু দিয়ে দেশের সেবার জন্য লেগে পড়ে, তাহলে মনে হয় আমরা অনেক এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্যই আসলে আমরা প্রথম থেকেই, গোড়া থেকেই ভালোভাবে গড়ে উঠি, চিন্তা ভাবনার দিক দিয়ে একটু পরিশুদ্ধ হই। জি স্যার, ধন্যবাদ আপনাকে। জনাব ইমাম উদ্দিন, লাস্ট মিনিট। জি, থ্যাংক ইউ জাকারিয়া। আমি এই প্রথমেই আবারও থ্যাংক ইউ দিতে চাই, তারপর আমার কথা শুরু করছি। আসলে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে লক্ষ্য, আসলে জীবনের লক্ষ্য যদি আগে থেকে সেট আপ করা যেত সেটা বেটার। যেটা তারিফুল ইসলাম ভাইকে আমি বলবো, তিনি শিক্ষক হতে চেয়েছিলেন, সেটা তার স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ এবং ইউনিভার্সিটিতে এসে ইউনিভার্সিটি টিচার শেষ পর্যন্ত তিনি সাইন করেছেন। তো আমি যদি তারিফুল ইসলাম ভাইয়ের মতো যদি কেউ হয় যে আগে থেকে লক্ষ্য স্থির করলেন, তাহলে তো ওভাবেই তিনি আগাবেন। আর যারা লক্ষ্য স্থির ছোটবেলা থেকে না হয়ে ইউনিভার্সিটি লাইফে এসে করেন, তো সেক্ষেত্রে যে বিষয়গুলো আমি মনে করব সেটা হচ্ছে গিয়ে আপনাকে আপনার সাবজেক্ট বা আপনি যে ডিসিপ্লিনে পড়াশোনা করছেন সেটাকে অবশ্যই সাথে নিয়ে আপনাকে এগোতে হবে, সেটাকে ছাড়া আপনি এগোতে পারবেন না। যেমন আমি নাসির তালুকদার ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, আমি যদি কখনো কোনো ভাইভাতে যাব চিন্তা করি, তখন আমি চিন্তা করি যে আমাকে যদি আমার সাবজেক্টে কিছু জিজ্ঞেস করে, I don't have a problem because I am very much confident on my subject. I have a huge depthness on my discipline. তো দ্যাট ইজ মাই স্ট্রং পয়েন্ট। আর এটা কেন হয়েছে? কারণ আমি ওই 5 ইয়ার্স আমি পড়াশোনা করেছি। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমার এখানে ইয়েটা গ্রো করেছে। আমার কিছু কিছু বন্ধু যারা আমার সাথে বিসিএস দিয়েছিল, তারা আমাকে বলতো যে বন্ধু, ভাইভাতে তো বলে সাবজেক্টিভ জিজ্ঞেস করলে কিছু পারবো না। ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল যে এই ব্যাপারটা কতটা লজ্জাকর যে যে তাকে তার সাবজেক্টিভ কিছু জিজ্ঞেস করলে সে পারবে না। তাহলে ওই যে আমি আমি আসলে একটু অ্যাড করব, যে আমি অ্যাড করব, আমি তো আপনার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এবং সাবজেক্টের সহপাঠী। তো আমি 5 বছর দেখেছি আপনাকে অসংখ্য প্রশ্ন ফেস করতে ক্লাসরুমে। তো সেটাই হয়তো বিশাল একটা ডেপথ তৈরি করে দিয়েছে কনফিডেন্সের জায়গা থেকে, সেটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। তো আসলে আমাদের সময় খুবই কম। জি, আপনি একটু শেষ করবেন। জি। তো তো সেক্ষেত্রে আমি এটা খুবই লজ্জাকর ব্যাপার যে কেন নিজের সাবজেক্ট নিয়ে তার উইকনেস থাকবে। তো আমি মনে করি ওই যে নাসির তালুকদার ভাইয়ের সাথে আবারও অ্যাড করতে চাই যে ডিসিপ্লিন অ্যান্ড দ্য জব প্রিপারেশন শুড বি কমপ্লিমেন্টারি। কারণ যেটা আমরা আসলে যদি একটু রিয়েলিটির দিকে যাই, যদি একটু ইমোশন থেকে বেরিয়ে যদি রিয়েলিটির দিকে যাই, তাহলে আমরা পড়াশোনা শেষ করলে অবশ্যই আমাদের চাকরি লাগবে। কারণ আমরা অনেকেই অনেক নিডি ফ্যামিলি থেকে আসি, বাবা মা বসে থাকেন যে আমার ছেলেটা পড়াশোনা কমপ্লিট করার পরে একটা জব পাবে, তার সংসারে হালটা ধরতে হবে। তো আমি মনে করি যে সেই ক্ষেত্রে আমাকে জব তো পেতেই হবে, জ্ঞান অর্জনের সাথে সাথে আমার মানুষ হওয়ার সাথে সাথে অবশ্যই আমাকে জবটা পেতে হবে। তো সেক্ষেত্রে আমি নাসির তালুকদার ভাইয়ের ওই কথাকে খুবই এমফাসাইজ করব যে job preparation and subject should be complementary. আর সেক্ষেত্রে আমি আরেকটু অ্যাড করবো, সেটা জব প্রিপারেশনটা যেন একটু পরে, লাইক
ফোর্থ ইয়ার থেকে স্টার্ট হয়, থার্ড ইয়ার থেকে স্টার্ট হয়, অথবা মাস্টার্স থেকে স্টার্ট হয়, বাট that should be complementary. That's my last speech, and thank you very much. জি, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আমরা একদম শেষ প্রান্তে অনুষ্ঠানে আমরা যে আজকে তিনজন গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এতক্ষণ কথা বললাম, আর তিনজনেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে তারা তাদের সাবজেক্টে, ডিসিপ্লিনে, এবং পাশাপাশি তারা তাদের জব মার্কেটে বা ক্যারিয়ারের জায়গা থেকেও সর্বোচ্চ জায়গায় তারা চলে গিয়েছে। তো আসলে এটাই প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয় থেকে ভালো লেখাপড়া করলেই আসলেই ক্যারিয়ার, একাডেমিক লেখাপড়ার মানটা ভালো হলে আপনাকে খুব দ্রুত ক্যারিয়ারও আপনি ভালো করতে পারবেন। এর প্রমাণ কিন্তু আমি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। যাই হোক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং গেস্টদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয়ের সাথে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং করোনা পরিস্থিতিতে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।